হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। যেমন বলা তেমন কাজ। আমি বলেছিলাম যখন কান্তারা চ্যাপ্টার 1 মুভিটা আমি দেখে এসেছিলাম, রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে কান্তারা এমন একটা সিনেমা যেটা খালি রিভিউ করে ছেড়ে দিলাম সেরকমটা করা বোধহয় ঠিক হবে না। এর গল্পটা আমাদেরকে অনেক কিছু বলছে, সেই গল্পটা নিয়ে ডিটেলে একটা ভিডিও হওয়া দরকার, সেটা নিয়ে আলাদা করে আলোচনা হওয়া দরকার। আজকে এই ভিডিওতে আমরা কান্তারা চ্যাপ্টার 1 এই সিনেমাটা কি গল্প বলতে চাইছে সেটা নিয়ে ডিটেলে আলোচনা করব, এবং আরো একটা জিনিস নিয়ে আলোচনা করব, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে বার্মে, কান্তারা চ্যাপ্টার 1 এর যে হিরো, নামটা শুনেছেন আপনারা যারা যারা দেখেছেন। তো এই যে বার্মে, সে কিন্তু একটা অভিশাপ পেয়েছিল। কেন এত ভালো হওয়ার পরেও তাকে অভিশাপ পেতে হয়, কার থেকে পায় এবং কি অভিশাপ পায়, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও হবে। প্রথমে আমি কান্তারার গল্পটা নিয়ে আলোচনা করবো, তারপরে বার্মের গল্পটায় যাব। এবং আপনাদেরকে বলে রাখি, যেহেতু গল্পটা নিয়ে আলোচনা করব, বার্মেকে নিয়ে আলোচনা করব, সেহেতু এখানে অনেক কিছু স্পয়লার আলোচনাও থাকবে, অনেক কিছু রিভিল করব, আমি অনেক কিছু বলে দেবো। তো যারা যারা এখনো পর্যন্ত কান্তারা চ্যাপ্টার 1 সিনেমাটা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা আপাতত দেখবেন না, স্কিপ করে যান। আগে কান্তারা দেখে আসুন, যাদের যাওয়ার প্ল্যান আছে আগে দেখে আসুন, তারপর এসে স্টোরি এক্সপ্লেনেশন এবং এই গল্পটা আপনারা শুনতে পারেন, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওতে মুভ করি। এখানে কান্তারা চ্যাপ্টার 1 এর গল্প কোথা থেকে শুরু হচ্ছে যেখানে কান্তারা শেষ হয়েছিল, যেখানে ভূতাকোলা ডান্স পারফর্মাররা যায় এবং সেখানে গিয়ে তারা অদৃশ্য হয়ে যায়। এবার সবার মনে প্রশ্ন যে তারা অদৃশ্য হচ্ছে তো কোথায় অদৃশ্য হচ্ছে, এবং খালি তারাই কেন অদৃশ্য হয়ে যাচ্ছে, আর ওই জায়গাতেই গিয়ে কেন অদৃশ্য হচ্ছে। এবার এই জায়গাটার গল্প বলা হচ্ছে, কান্তারার গল্প বলা হচ্ছে, তার পাস্টের গল্প বলা হচ্ছে, কেন ওই জায়গাটার মধ্যে গিয়েই সবাই অদৃশ্য হয়ে যাচ্ছে। এবার গল্প মুভ করছে অনেক বছর আগে, যখন কাদম্বা ডাইনেস্টি এখানে রুল করতো, তাদের আন্ডারে ছিল বাংলা বলে একটা রাজ্য। তার যে রাজা ছিল বিজয়েন্দ্র, খুব সম্ভবত নাম। তো সেই রাজা ছিল খুব নৃশংস এবং খুব অত্যাচারী। সে সবাইকে মারতো, ধরতো, যেখানেই যেত একদম তছনছ করে রেখে দিত, স্লেভ বানাতো, এবং এইভাবেই সে রাজত্ব বিস্তার করছিল তার। এবং সে দেখতে পায় তার কিছু দূরে, মানে তার যে রাজত্ব আছে বাংলা রাজত্ব, তার থেকে কিছুটা দূরে জঙ্গলের ভেতরে কান্তারা বলে একটা জায়গা আছে এবং সেখানে আদিবাসীরা থাকে। তো তার এবার ইচ্ছা হয়, ভাই চলো এবার আমি কান্তারায় যাব, কান্তারা লুট করব, এবং কান্তারায় লুট করে আমি এবার কান্তারার লোককেও স্লেভ বানাবো। এবার ইন দ্য মিন টাইম কান্তারার মানুষকে দেখানো হয় সেখানে একটা ট্রাইবাল গ্রুপ সেখানে বসবাস করতো। তারা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতো, কোনো ঝামেলা বা ঝুট ঝামেলা ছিল না, যতক্ষণ না রাজার চোখ কান্তারাতে পড়েছে। তার আগে অব্দি সব ঠিক ছিল। তারা নদী থেকে একটা রহস্যময় পাথর খুঁজে পায় এবং সেই পাথরটাকে তারা দেবতা বলে পুজো করতে থাকে। সারা সে পাথরটাকে নিয়ে আসে, সে পাথরটাকে প্রতিষ্ঠা করে এবং সেটার পুজো করতে থাকে। কিন্তু রাজা ইতিমধ্যে সেখানে যায় এবং সেখানে গিয়ে অত্যাচারেরা সীমা রাখে না, সবাইকে মারধর করা শুরু করে। এই যে পুরো গোটা ঘটনাটা হচ্ছিল, মায়াকারা বলে একজন, তিনি দূর থেকে সমস্ত জিনিসগুলো দেখছিল। রাজার অত্যাচার, সেখানে কিভাবে তিনি সব লোককে স্লেভ বানাচ্ছেন, তার অত্যাচারের আর কোনো সীমা নেই, এই জিনিসগুলো মায়াকারা লোকটা দেখছিল। কেন আমি লোকটার নাম হাইলাইট করলাম সেটা পরবর্তীকালে আসছি, কারণ মানুষটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এই সিনেমাতে। যেই রাজার কথা আমি এখানে বলছি সেই রাজার একটা ছোট ছেলেও ছিল। একদিন সকালে কি হয়, সকালবেলা রাজা আর তার ছেলে স্নান করতে যায় সমুদ্রে, এবং সমুদ্রে যখন স্নান করতে যায় তখন সে মায়াকারাকে দেখে যে এক জায়গায় সে বসে আছে, বসে বসে মাছ ধরছে। তো বলে যে ভাই এই লোকটাকে ধরে আনো, সিপাহীদেরকে বলে, সিপাহীরা যায় মায়াকারাকে ধরে নিয়ে আসে। এবং যখন ধরে নিয়ে আসছে মায়াকারাকে, মায়াকারের কোচর থেকে না কিছু জিনিস পড়তে দেখে রাজা। তখন আটকে দিয়ে বলে, ভাই এইটা কি জিনিস, এগুলো কি বেরোচ্ছে কোচর থেকে। তখন সে দেখতে পায় যে এটা সোনা নয়, কিন্তু সোনার থেকে কম কিছুও নয়, সেটা হচ্ছে স্পাইসেস, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, এই জিনিসগুলো, যেগুলো তখনকার দিনে খুব হাই ডিমান্ড ছিল এবং সোনার থেকে কিছু কম ছিল না তার দাম কিন্তু। তো যেটা যখন দেখতে পেয়েছে তখন বলে যে তুমি এই জিনিসগুলো পেলে কোথা থেকে, তুমি আমাকে এর খবর দাও যে তুমি কোত্থেকে পেয়েছো। তখন মায়াকারা বলে যে ঈশ্বরের মধুবান আছে, সেই ঈশ্বরের মধুবানের থেকে আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি, সেখানে পাওয়া যায়। তো রাজা জেনারেলি বলে, বা রাজার মাথায় বুদ্ধি আছে যে ভাই এটা দিয়ে তো একটা ব্যবসা করতে পারি আমি, মানে এইটা এক্সপোর্ট করলে আমার বিশাল টাকা পয়সা হবে, কারণ বাইরের দেশে তখন এগুলোর খুব চাহিদা। তো চলো এটাকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ব্যবসা করি, আমাকে আর কে আটকাবে। তখন সে মায়াকারাকে বলে তুমি আমাকে নিয়ে চলো ঈশ্বরের মধুবানে, এবং সেখানে গিয়ে আমি এই জিনিসটা নেব। তাকে নিয়ে যাওয়া হয়। মায়াকারা এদিক দিয়ে প্ল্যান করে, যে মায়াকারা জানতোই যে এইগুলো রাজা দেখলেই রাজা চাইবে, কারণ রাজা হচ্ছে লোভী, এবং সেই জন্যই হয়তো সে কোচর ওই জিনিসগুলোকে রেখেছিল। তারপরে তাকে নিয়ে যায়, কিন্তু নিয়ে গিয়ে রাজা দেখে যে মায়াকারা তাকে এখানে আনেনি, এখানে মায়াকারা তাকে ফাঁসিয়ে দিয়েছে, এখানে মায়াকারা তাকে
কোথায় নিয়ে এসছে? কান্তারা যে আদিবাসী গ্রুপ তাদের কাছে। রাজা এমনি অত্যাচার করছিল সবার উপরে, সবাই রেগেছিল। তো সেই আদিবাসী গ্রুপ কি করে, কান্তারার যে মানে যে রাজা তাদের উপর অত্যাচার করছিল, যে রাজা যায় ঈশ্বরের মধুবন লুট করতে, তাকে সেখানে সবাই মিলে ট্র্যাপ করে ফেলে, ধরে এবং ধরে তাকে মেরে ফেলে, যে আমরা রাজার যে অত্যাচার তার থেকে মুক্ত হতে চাই। কিন্তু রাজার সঙ্গে ওই যে বললাম তার একটা ছোট ছেলেও ছিল, ছেলেটাকে তারা ছেড়ে দেয়। ছেলেটাকে কিছু করে না, কারণ সে খুব ছোট, সে এখনো কোনো সেরকম পাপ করেনি, কোনো হার্মফুল সেরকম জিনিস নেই তার মধ্যে। তো তারা তাকে যেতে দেয়। এমনিতেও কান্তারার নিয়ম হচ্ছে তারা মহিলার বাচ্চাদের উপরে অ্যাটাক করে না, তো বাচ্চাদেরকে, সেই বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হয়। এবার সেই বাচ্চাটা কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে কোনোভাবে একটা জায়গায় গিয়ে অজ্ঞান হয়ে যায়। কোন জায়গা? একটা গর্তের ভেতরে, যেখানে মানা হতো যে কান্তারায় দেওয়ারদের বাস আছে এবং দেওয়ারা সেই গর্তের ভেতরেই থাকে। এবং আপনি যদি কান্তারা সিনেমাটা দেখেন তার আগে কান্তারার স্টোরিটা আপনাকে একটু জানতে হবে। কান্তারা হচ্ছে মা পার্বতীর তৈরি করা একটা জায়গা, যে মা পার্বতী নিজে মেডিটেশন করবে বলে এরকম একটা সুন্দর জায়গা তৈরি করেছিল এবং দেওয়ারা সেখানে গিয়ে থাকতো। দেবা মানে গুলিগা দেবা, পাঞ্জলি দেবা, এরা সেখানে বসবাস করতো এবং তাদেরকে কান্তারার মানুষরা পুজো করত, বিশ্বাস করত, তাদের আপদে বিপদে মানতো তারা যে তারা তাদেরকে হেল্প করবে। তো সেই জন্য তারা তাদেরকে পুজো করত। তো সেইখানে সেই বাচ্চাটা কোনোভাবে চলে যায়। এইবার সেই বাচ্চাটাকে দেখতে পায় অন্য একটা ট্রাইবাল গ্রুপ, যেই ট্রাইবাল গ্রুপটাও আবার মানে এরকমই কান্তারাদের মতো একটা ট্রাইবাল গ্রুপ, কিন্তু তারা এই তুকতাক, কালা জাদু এরকম ধরনের জিনিসপত্র করে, তারা কালা জাদুর সাধনা করে এবং তারা সেই বাচ্চাটাকে উদ্ধার করে। বাচ্চাটাকে উদ্ধার করে তাদের তার মুখ থেকে ওই কান্তারা মানে কান্তারার কথাগুলো শোনে, যে ভাই কান্তারা কি, কান্তারা কোথায় আছে, কান্তারাতে এরকম দৈবিক শক্তি আছে যারা তাদের বাবাকে মেরেছে। এই কথাগুলো শোনে, শোনার পর তাদের মাথায় একটা প্ল্যান খেলে। তারা ভাবে যে ভাই কান্তারায় যাব এবং কান্তারার যে দৈবিক শক্তিগুলো আছে সেগুলোকে আমরা বশ করব, কারণ আমরা বশ করতে জানি, আমরা অলরেডি কালা জাদু করেছি, আমরা সব রকমের কালা জাদু করে থাকি। তো আমরা সেই দৈবিক শক্তিগুলোকেও বশ করবো এবং কান্তারাতে আমরা রাজত্ব করব, কান্তারাতে গিয়ে আমরা বসবাস করব দৈবিক শক্তিগুলোকে হাসিল করে। এইবার সেই ছেলেটাকে তারা একদম তার রাজত্বে দিয়ে আসে, যে ভাই তুমি এখন সুস্থ আছো, তারা তাকে ঠিক করে তাকে রাজত্বে দিয়ে আসে এবং সেখানে গিয়ে ছেলেটা সেই রাজত্বে থাকতে শুরু করে, তার বাড়িতে থাকতে শুরু করে। এরপর রাজার রাজত্বের সঙ্গে এবং কান্তারাবাসীদের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়। তারা কেউ একে অপরের পাথকে ক্রস করতো না, একটা বর্ডার মতো তৈরি হয়ে গেছিল, যে রাজত্ব মানে রাজার রাজত্ব থেকেও কেউ আসবে না, কান্তারা থেকেও কেউ রাজার রাজত্বে যাবে না, একটা মাঝখানে বর্ডার আছে যে কেউ এপার ওপার করতে পারবে না। এরপরে লোক যায়ও না এবং লোক সেখানে কান্তারাতে যেতে ভয় পায়। এবার তারপরে দেখা যায় যে অনেক বছর কেটে গেছে, যে ছোট রাজা মানে যে ছোট ছেলেটা যাকে ছেড়ে দেওয়া হয়েছিল তার বাবাকে যেহেতু মানে মেরেই দিয়েছিল তারা, তো এবার পালা তার রাজা হওয়ার। সে এবার বড় হয়েছে, সে তার তার পরিবার হয়েছে, তার ছেলে আছে, একটা মেয়ে আছে এবং সে রাজত্ব ভার গ্রহণ করেছে। সে তার রাজ্যকে সঠিকভাবে চালাচ্ছে এবং কেউ কারোর রাস্তা ক্রস করছে না। এখানে তার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা নর্মাল, কিন্তু মেয়েটা নর্মাল নয়। রাজার যে মেয়ে, সেই মেয়েটা কিন্তু বিকলাঙ্গ টাইপের জন্ম নেয়, মানে যার হাত এবং পা কাজ করে না। কিন্তু রাজা তার মেয়েকে অন্য একজনের কাছে বা অন্য একটা গ্রুপের কাছে দেয়, তারপরে তার মেয়ে নর্মাল হয়ে ওঠে। এটা নিয়ে আমি পরে আসছি, এটা একটা টুইস্ট আছে যেটা আমি পরে রিভিল করবো, যে কার কাছে দেয়, কি করে সে নর্মাল মেয়ে হয়ে যায়, সেগুলো আমি পরবর্তীকালে আসছি। কিন্তু আপাতত সে তার মেয়েকে তাদের কাছে দেয় যে তুমি আমার মেয়েকে ঠিক করে দাও। এবার তারপরেও দেখানো হয় অনেক বছর কেটে যায় এবং রাজা এখন বৃদ্ধ হয়ে গেছে, মানে বৃদ্ধ মানে সে মানে লড়াই করতে পারে কিন্তু তার বয়স হয়েছে কিছুটা এবং তার ছেলে মেয়ে দুজনেই বড় হয়ে গেছে। ছেলে একজন নিকাম্মা একটা ছেলে, সারাদিন মেয়েবাজি করে, নেশা করে এদিক ওদিক পড়ে থাকে। রাজার রাজত্বে তার কোনো সেরকম মন টন নেই। মেয়ে মেয়ে তার থেকে একটু বেটার এবং সেই মেয়ে, যে মেয়ে আগে ছোটবেলায় বিকলাঙ্গ হয়ে জন্ম নিয়েছিল, সে এখন নর্মাল। কিভাবে নর্মাল হলো পরে আসছি, আমি বললাম যেটা। কিন্তু ছেলে ওরকম ধরনের একদম নিকাম্মা টাইপের একটা ছেলে। এইবার রাজা ডিসাইড করে যে সে, তার বয়স হচ্ছে, সে এবার রাজত্বভার তার ছেলেকে দেবে এবং ছেলেকে দিয়ে সে এবার শান্তিতে তার বাকি জীবনটা কাটাবে। এবার যা কথা তাই কাজ, ছেলেকে রাজত্বভার দেয়। কিন্তু ছেলে তো নিকাম্মা, তো ছেলে একদিন নিকাম্মা হলে কি হবে, এদিকে বদবুদ্ধিতে ছেলে জুড়ি মেলা ভার। তো ছেলে একদিন ডিসাইড করে যে ভাই কান্তারার গল্প আমি ছোটবেলা থেকে শুনে এসেছি, কান্তারাতে বাবা বলতো ছোটবেলায়, মানে তার বাবা, তার সাথে তার বাবা তাকে ছোটবেলায় বলতো যে কান্তারা কোনোদিন যাবে না, কান্তারা ব্রহ্মা রাক্ষস আছে, গেলে ওখান থেকে তুমি আর ফিরে আসতে পারবে না। তো বলেছে ভাই বাবার কাছ থেকে শুনেছি, আমি এগুলো তো মানি ফানি না,
তো চলো কান্তারায় যাব শিকার করতে, দেখবো কি আছে, রাক্ষস ফাক্ষস কি আছে। তো সে তার কিছু চেলা চামুন্ডা, ওই যে 5-8 রাজার কিছু বন্ধু বান্ধব থাকে, তো সেই বন্ধু বান্ধব করা 5-8 লোকজনকে নিয়ে সে কান্তারা যাবে বলে ডিসাইড করে। কিন্তু একজন দুজন তার মধ্যেও ছিল যারা কান্তারাতে যেতে চাইছিল না, তারা বলছিল না ওখানে গেলে প্রবলেম হতে পারে। যেমন চিন্না বলে একজন মানুষ আছে, তিনি কান্তারাতে যেতে চাইছিল না, তাকেও জোর করে নিয়ে যাওয়া হয়। রাজা মানে প্রেজেন্ট যে রাজা, রাজার যে ছেলে, সে তাকে জোর করে নিয়ে যায় এবং তারা সবাই মিলে যায় শিকার করতে। এবার যখন শিকার করতে যায়, তারা শিকারে যায় এবং শিকার করেও, কান্তারার ভেতরে ঢুকে তারা শিকারও করে। কিন্তু অদ্ভুত ভাবে তারা দেখে যে সে যেই মানে পশু প্রাণীগুলোকে মারছে, তারা না তাদেরকে কেউ টেনে মিলিয়ে নিয়ে চলে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, সেটা রাজা দেখতে পাচ্ছে না। দেখছে মারছি আমি, এদিকে কেউ টেনে নিয়ে চলে যাচ্ছে জঙ্গলের ভেতরে। তারপর হঠাৎ করে সেই যে কান্তারা ট্রাইবেল গ্রুপ, যারা ওই বর্ডারটা রক্ষা করতো এতদিন, যে না রাজত্ব থেকে কেউ ভেতরে ঢুকতে পারবে না, আমরা ওই পারে যাব, তারা ওইখানে পাহারা দিচ্ছিল এবং তারা রাজাকে আসতে দেখে। তারা রাজার যত সৈন্য সামন্ত যা আছে সবকটাকে মারে এবং সবকটাকে মেরে রাজাকে ভয় পাইয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। রাজা তো এমনি ভীতু টাইপের একটা মানে ছেলে, এবার রাজা মনে ভয় ভয় নিয়েই এসছিল, সাহসিকতা দেখিয়ে এসছিল আর কি। বাট দেখে যে ওরকম ভাবে টেনে নিয়ে যাচ্ছে, অদৃশ্য তীর তীর আসছে, মারছে, তো রাজা ভয় পেয়ে সেখান থেকে পগার পার। এবার আপনাদের প্রশ্ন হবে, তাহলে পশুগুলোকে কে টেনে নিয়ে যাচ্ছিল? ওইটা কান্তারার যে আদিবাসী, তারাই পশুগুলোকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। এইবার এই সব কিছুর মধ্যে তারা অনেককে মারে, রাজা পালিয়ে যায়, কিন্তু চিন্না তার মধ্যে বেঁচে যায়। চিন্না এদিক ওদিক পালাতে গিয়ে পালাতেও পারে না, সেখান থেকে যেতেও পারে না এবং সেখানে ফেসে যায়। সে প্রথমে তো মরার ভান করে যে ভাই আমি মরে গেছি, তারপরে কান্তারার লোকজন দেখতে পায় যে সে বেঁচে আছে এবং তাকে তাদের সাথে রাখে। চিন্নাকে তারা মারে না, কেন? তার কারণ আছে। ওখানে যেমন রাজার ছেলে বড় হচ্ছিল, কান্তারাতেও কিন্তু একজন বড় হচ্ছিল, তার নাম হচ্ছে বার্মে, মানে যে এই সিনেমার হিরো। এবার বার্মের গল্প কি? কান্তারাতে অনেকদিন আগে আম্মা বলে একজন আছে, তিনি ওই যে যেখানে সব দেয়বারা থাকে তারা মানতো, যে গর্তটার ভেতরে, সেখানে হঠাৎ একদিন দেখে যে একটা বাচ্চা ছেলে সেখানে পড়ে আছে এবং তার আশেপাশে বাঘ ঘোরাঘুরি করছে, যেটাকে হুলি দেবা বলা হয়। এখানে বাঘ দেবতা বলা হয়েছে, হুলি দেবা বলা হয়। তো সেই হুলি মানে দেবা তার আশেপাশে ঘুরছে, সেখান থেকে বাচ্চাটাকে উদ্ধার করা হয় এবং সে আম্মা বলে যে আমি একে লালন পালন করবে। তারপর অনেক বছর কেটে যায়, রাজা এদের মধ্যে দূরত্ব তৈরি হয়, কেউ কারোর পাথ ক্রস করে না। রাজার ছেলে বড় হচ্ছিল একদিকে এবং এইখানে এই বার্মেও বড় হওয়া শুরু করলো এবং বার্মে বলে যে নামটা, সেই নামটাও কিন্তু ওই আম্মা বলে যে মহিলাটা, সেই যাকে লালন পালন করেছিল যিনি, তিনি তাকে বার্মে বলে নামটা প্রদান করেছিল। এবং বার্মে বড় হওয়ার সাথে সাথে খুব সাহসী হয়ে বড় হয়, যেহেতু তাকে তারা, এবং বার্মে বড় হওয়ার সাথে সাথে খুব সাহসীও হয়, যার জন্য সে এক প্রকারে বলতে পারে সেখানকার লিডারও হয়ে ওঠে কম দিনের মধ্যে, যে তাকে লিডার হিসেবে মানতে শুরু করে। তো সেই বার্মেই বলে যে না একে মেরো না, এই চিন্না বলে লোকটা, একে মেরো না, আমাদেরকে রাজমহলে যেতে হবে, রাজপ্রাসাদে যেতে হবে, কারণ তারা যখন একবার আক্রমণ করেছে তারা কিন্তু দ্বিতীয়বার আক্রমণ করতে পারে এবং তাদের মাথায় কি চলছে, তারা কেন এত বছর বাদে হঠাৎ আক্রমণ করলো, সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে রাজা ওই রাজত্বে যেতে হবে। এবার সেই রাস্তাটা তো কেউ চেনে না, কারণ এরা তো জঙ্গলের থেকে বাইরে কোনোদিন বেরোয়নি, তাদের জীবনটা ওই জঙ্গলের মধ্যে, কান্তারার মধ্যে। এবার তাহলে তারা যাবে কি করে? তখন তারা ভাবে চিন্নাকে রাখলে এর হেল্পে এ আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, যে তোমাকে মারবো না, কিন্তু তার বদলে তোমাকে রাস্তা দেখাতে হবে এবং সেখানে গিয়ে তুমি আমাদেরকে পৌঁছাবে। তো সেখানে পৌঁছানোর তারা একটা প্ল্যান বানায়। এই যে যতজন রাজার সৈন্যকে তারা মেরেছিল, যখন শিকার করতে এসেছিল মেরে ফেললো সবাই, তো এরা প্ল্যান বানায় যে তাদের যে সৈন্যের যে ড্রেস, তারা সেগুলো আমরা পরবো, যতজন আছে, যতজনের ড্রেস আছে ততজন আমরা পরবো, পরে আমরা চিন্নাকে, এবার চিন্না তো অলরেডি সৈন্যের ড্রেস পরেই ছিল, তো সবাই মিলে আমরা সৈন্য সেজে রাজমহলে যাব এবং সেখানে গিয়ে দেখবো যে সেখানে কি হচ্ছে, সেখানকার মানুষ এতদিন বাদে বা সেখানকার রাজা এতদিন বাদে হঠাৎ করে কেন আক্রমণ করতে গেল আমাদের, মানে আমাদের কান্তারাতে। তো যা ভাবা তাই কাজ, তারা সিপাহীদের ড্রেস পরে এবং তারা ওই রাজমহলের জন্য রওনা হয়ে যায়। তারা রাজমহলের সামনে যায় এবং ইজিলি ঢুকেও যায়, কেউ তাদেরকে আটকায় না, বিকজ সৈন্যদের ড্রেস পরেছিল, প্লাস চিন্না তারা সবাই চেনে, বাকি সৈন্যরা চিন্নাকে চেনে, তো চিন্নার সঙ্গে তারা যাচ্ছিল, তো তারা ইজিলি এন্ট্রিও পেয়ে যায়। এবার ঢোকার পর বার্মের চোখ কপালে ওঠে, ভাই এটা কি দেখছি, মানে আমরা তো গ্রামে এসব ফেসিলিটি কোনোদিন দেখেইনি, তারা এখানে দেখছে ভাই কৃষিকাজ হচ্ছে, সেচ হচ্ছে, মানে বড় বড় বিল্ডিং, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এখানে মানে বিশাল বড় বড় দেওয়াল, তো এই জায়গাটাতে হেভি ডেভেলপ, আমরা তো এই জিনিসগুলো কোনোদিন দেখিনি, আমরা কত কষ্ট করে জল নিই, কত কষ্ট করে জীবনযাপন করি, বাট এখানে তারা কি সুন্দর প্ল্যানিং করে জিনিসগুলো সাজিয়েছে। তো সেই জায়গায় না সে আকৃষ্ট হয়ে পড়তে থাকলো
এইবার সে ভেতরে ঢোকে এবং ভেতরে ঢোকার পর সে আরো একটা জিনিস দেখতে পায় যে এখানে একটা বন্দর আছে, সেই বন্দরের পাড়ে ব্যবসা হয় এবং যেখানে বেশ ভিড় হয়। তারপরে সে বুঝলো যে আমাকে এখানে ব্যবসা করতে হবে, আমিও এখানে ব্যবসা করব। এবার সবকিছু করতে করতে ইতিমধ্যে এসব যখন ভাবছে তখন তার হিরোইনের সঙ্গে দেখা হয়। হিরোইনের একটা গল্প আছে, সেটা আমি আসছি। তো হিরোইনের সঙ্গে দেখা হয়, হিরোইনকেও সে একটা জায়গা থেকে বাঁচায়। সে বাঁচানোর পর হিরোইনও তার প্রতি আকৃষ্ট হয় এবং বলতে মানে এটাও বলতে পারে বার্মেও কোনো না কোনো দিক থেকে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। দুজন দুজনের কাছাকাছি আসে, দুজনের মধ্যে রোম্যান্স চালু হয় এবং যখন দুজনের মধ্যে রোম্যান্স চালু হয় তখন সে হিরোইনকে বলে যে আমি এখানে ব্যবসা করতে চাই এবং আমাকে ব্যবসা করতে গেলে কি করতে হবে সেটা বলো, কারণ আমি কিছু জানি না। তখন হিরোইন বলে যে এখানে ব্যবসা করার একটা নিয়ম আছে, যে তোমাকে কিছু জিনিস নিয়ে আসতে হবে, সেই জিনিসটা তুমি এখানে বিক্রি করতে পারো, তার বদলে তোমাকে অন্য লোকরা জিনিস দেবে এবং তুমি তোমার প্রয়োজনের জিনিস নিয়ে তুমি এখান থেকে তোমার গ্রামে ফিরে যেতে পারো, তোমার গ্রামে জিনিসপত্র ডেভেলপ করতে পারো, এইভাবে তুমি ব্যবসা করতে পারো। তো তখন সে ভাবে যে আমি কি নিয়ে আসবো, কি নিয়ে এসে আমি ব্যবসাটা এখানে চালু করব, ভেবে তো নিয়েছি। তো তারপরে দেখে বাজারে গিয়ে যে ভাই ওখানে স্পাইসেস খুব ভালো ডিমান্ড আছে, স্পাইসেস এর, যেটা বললাম আপনাদেরকে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তো এগুলোর খুব ডিমান্ড আছে। তো তখন হিরো দেখে বা বার্মে দেখে যে ভাই আমাদের ওখানে তো এগুলো প্রচুর আছে, আমরা তো এগুলো ভালো ইউজ করি, কিন্তু এগুলোর এখানে যে এত ডিমান্ড ওটা তো জানতাম না, তাহলে আমরা এগুলো নিয়ে আসতে পারি, এগুলো নিয়ে এসে ব্যবসা করতে পারি। তখন সে রাজকুমারীকে বলে যে চলো ঠিক আছে, আমি এগুলোর ব্যবসা করব, এগুলো নিয়ে আসবো আমাদের গ্রাম থেকে, এখানে নিয়ে এসে বিক্রি করব। তো কি করতে হবে? বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এখান থেকে তোমাদেরকে পারমিশন গ্রান্টেড করে দিচ্ছি, কারণ রাজ পরিবারেরকেই একজনকে ব্যবসা করার পারমিশন দিতে হবে, তো আমি তোমাকে পারমিশন দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা খুব কাছাকাছি চলে এসেছি, তো পারমিশন দিচ্ছি, কিন্তু তার বদলে তোমাকে ট্যাক্স দিতে হবে, যে তুমি এখানে যে ব্যবসা করছো আমাদের জায়গায় এসে, তার বদলে তোমাকে ট্যাক্স দিতে হবে এবং তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তুমি ওই স্পাইসেস অন্য লোককে দিতে পারো। এবং তারা সেই জিনিসগুলোর ব্যবসা শুরু করে, ট্রেড শুরু করে, তারা গ্রাম থেকে সেই জিনিসগুলো নিয়ে আসতে থাকে এবং নিয়ে এসে এখানে তাদের প্রয়োজন মতো সেই জিনিসটাকে বিক্রি করে এবং তার উল্টো দিক থেকে তারা লোকজনের থেকে কখনো তীর, ধনুক, হ্যাঁ, বিভিন্ন শৌখিন জিনিসপত্র তারা সেগুলো নিচ্ছে, যে যাতে তারা নিজের লাইফকে আরো বেশি ডেভেলপ করতে পারে, গ্রামের ছেলে মেয়েরা বড় হতে হতে তারা যাতে গ্রামটাকে বা কান্তাটাকে ডেভেলপ হতে দেখতে পায়, সেটা তারা চেষ্টা করতে থাকে। এবং রাজকুমারী তাদেরকে খালি মানে ব্যবসাতে হেল্প করছিল না, তাকে আরো অনেক কিছুতে হেল্প করছিল, যেরকম তাদের মানে তাকে পড়াশোনা শেখাচ্ছিল, মানে বার্মাকে পড়াশোনা শেখাচ্ছিল, তার সঙ্গে অনেক মানে মানে টেকনোলজি, নতুন জিনিসপত্র শেখাচ্ছিল, তাকে মডার্ন করছিল, স্মার্ট করছিল, জামা কাপড় পরা শেখালো, যে এই জিনিসগুলো যাতে তারাও গ্রামে গিয়ে শেখাতে পারে, সেই জন্য সব দিক থেকেই তাকে হেল্প করছিল। তার মধ্যে তার সঙ্গে যেহেতু ক্লোজনেস হয়ে গেছে, তাকে তখনকার দিনে সালন বলতে পারেন আপনি, স্পা বলতে পারেন, সেখানে হিরোইন তাকে নিয়ে যায়, তার চুল, নখ সব এগুলো পরিষ্কার করে, কাটে, বিকজ জঙ্গলে থাকে, অপরিষ্কার ভাবে থাকে, তো তাকে রেডি করে, ঠিকঠাক করে এবং সব দিক থেকেই তাকে হেল্প করছিল। এবার তাদের ব্যবসা মোটামুটি জমে ওঠে। হিরো দেখে যে ভাই ব্যবসা তো হেভি চলছে, কিন্তু ডিমান্ড প্রচুর, আরো স্পাইসেস লাগবে এবং আরো স্পাইসেস আনতে গেলে তাকে জঙ্গলের ভেতরে যেতে হবে। ওপরে ওপরে যেটুকু ছিল সেটুকু হয়ে গেছে, এবার আরো পেতে গেলে তাকে জঙ্গলের ভেতরে যেতে হবে। তো সবাই মিলে ডিসাইড করে চলো আমরা জঙ্গলের ভেতরে যাব এবং ভেতরে গিয়ে আমরা স্পাইসেস কালেক্ট করব। তো কিছু লোক মিলে জঙ্গলে যায় এবং জঙ্গলে যাওয়ার পর একদিন তারা জঙ্গলের ভেতরে গেছে সেই স্পাইসেস নিতে বা সেই জায়গাটাকে চিনতে, যে কোথায় আরো বেশি স্পাইসেস পাওয়া যায়। তো যখন তারা যায় তখন সেখানে হুলি দেবতা, হুলি দেবা, সেই দেবার সঙ্গে আবার দেখা হয়। হুলি দেবা মানে কে? সেই বাঘটা, যেই বাঘটা হিরোর জন্মের সময় ছিল ওই গর্তের ভেতরে। এবার তাদের মধ্যে একটা চোখাচুকি হয়, কিন্তু এবার সেই জিনিসটা নর্মাল নয়। হুলি দেবার চোখও জল জল করে ওঠে, এখানে আমাদের যে হিরো বার্মে তারও চোখ জল জল করে ওঠে, মানে মানে হুলি দেবা তাকে কিছু বলতে চাইছে। এবার হুলি দেবা তাকে তার পেছনে পেছনে নিয়ে যায় জঙ্গলের ভেতরে। আমাদের হিরো হুলি দেবার মানে বাঘের পেছনে পেছনে জঙ্গলের অনেক ডিপে চলে যায়, গিয়ে দেখে যে সেখানে আরেকটা ট্রাইবাল গ্রুপ, তারা সেখানে ব্ল্যাক ম্যাজিক করছে এবং ব্ল্যাক ম্যাজিক করে জঙ্গলকে শেষ করে দিচ্ছে। জঙ্গলের মানে পশু পাখি তাদেরকে নিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে, জঙ্গলের যে গাছ টাছ সেগুলো মারা যাচ্ছে। তো সেই জিনিসটা অবভিয়াসলি ভুল। তো সেখানে আমাদের হিরো তাদেরকে মারপিট মানে মারতে শুরু করে এবং তাদের সঙ্গে একটা মারপিট হয়, সংঘর্ষ হয়, যেখানে হুলি দেবা এবং আমাদের হিরো দুজন মিলে সেই ব্ল্যাক ম্যাজিক যে গ্রুপটা, সেই গ্রুপটাকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। এইবার গল্পের এইখানে আমরা ওই ট্রাইবাল পিপলদের ব্যাপারে, তাদের পাস্টের ব্যাপারে জানতে পারি। এই যে যারা কালা জাদু করছে তারা কে, তারা কারা, সেটা ব্যাপারে জানতে পারি। অ্যাকচুয়ালি এটা একটা ট্রাইবাল গ্রুপ যারা অলরেডি একবার কান্তারাতে এসছে, কান্তারাতে অনেক বছর আগে তারা এসছে এবং কান্তারাতে এসে তারা অলরেডি
কান্তারার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে যে আমাদের বন্যায় আমাদের গ্রাম ভেসে গেছে, মিথ্যা কথা বলে আর কি, যে বন্যায় গ্রাম ভেসে গেছে, আমাদেরকে মানে তোমাদের এখানে আমাকে থাকতে দাও এবং তোমাদের এখানে থেকে আমি আমার জীবনযাপন করবো, কারণ থাকার আর কোনো জায়গা নেই। তো কান্তারার লোক যারা মন থেকে খুব পরিষ্কার ছিল, দয়ালু ছিল, তারা তাদেরকে ভালোবেসে থাকতে দেয়। কিন্তু আস্তে আস্তে তারা দেখতে পায় যে তারা জঙ্গলের ভেতরে রিচুয়াল করছে, জঙ্গলের ভেতরে কালা জাদু করছে, এবং যার জন্য জঙ্গলের ক্ষতি হচ্ছে। জঙ্গলের প্রাণী, সেখানকার গাছপালা, সেগুলো মরতে বসেছে। এবং তাদের আসল মতলব কান্তারাতে থাকা নয়, তাদের আসল মতলব হলো কান্তারায় গ্রামবাসীরা যে দেবতাদের পুজো করে তাদের শক্তিটা নিজের মধ্যে নেওয়া, সেই দেবতাদেরকে বশ করা এবং তাদের শক্তিটা নিজের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নেওয়া, যাতে তারাই আলটিমেটলি কান্তারার রুলার হয়ে ওঠে, তাদেরকে আটকানোর মতো আর যাতে কেউ না থাকে। এবং তখন মা পার্বতী হুলি দেবাকে পাঠায় যে যাও এগুলো শেষ করো এদেরকে, নাহলে জঙ্গলকে এরা রক্ষা করতে দেবে না, বাঁচতে দেবে না, কারণ এই কান্তারাটা মা পার্বতীরই সৃষ্টি করা। তো সেখানে হুলিদেবা আসে এবং তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়, কিন্তু তারা সেখান থেকে যায় না, তারা জঙ্গলের আরো ভেতরে চলে যায় এবং সেখানে গিয়ে তাদের কাজকর্ম সেই রিপিট করতে থাকে, যেখানে আজকে তাদের সঙ্গে আবার আমাদের ইয়ের দেখা হলো, হিরোর দেখা হলো, মারপিট হলো। তো তারা সেখানে গিয়ে আবার সেই রিচুয়াল গুলো করতে থাকে। এবার প্রেজেন্ট টাইমে আসছে, ইতিমধ্যেই রাজার মানে রাজত্বের যে রাজা এখন, ওই যে ছেলেটা, মাতাল ছেলেটা, সে খবর পায় যে ভাই এখানে কান্তারার লোকজন এসে ব্যবসা করছে। সে তো মেয়ে, ইয়ে, মদ এসব নিয়ে সে পড়ে আছে, আর এদিকে তার নাকের তলায় কান্তারার লোকজন এখানে এসে ব্যবসা করছে। তো সে তার খাস লোককে পাঠায় যে যাও গিয়ে তাকে মেরে আসো। তার খাস লোক যায়, মারতে তো পারেই না, বরং সে নিজে মার খেয়ে চলে আসে। এবং সেখানে আমাদের বার্মে সে একটা অ্যানাউন্সও করে দেয় যে আজকে থেকে আমরা এখানে ব্যবসা তো করবোই, কিন্তু তার বদলে কারোর থেকে পারমিশনও নেবো না, কোনো ট্যাক্সও দেবো না। যে তোমরা আমরা এখানে মানে ইয়ে করছি, ব্যবসা করছি, আমাদের কান্তারায় তোমরা এসে হামলা করলে, এখন আমরা যখন এখানে ব্যবসা করছি তখন তোমরা আবার আমাদেরকে মারতে আসছো, এতগুলো লোককে তোমরা স্লেভ বানিয়ে রেখেছো, মানে মজা নাকি? তো আমরা কোনো ট্যাক্সও দেবো না, কিছু করবোও না, আমাদের জিনিস আমরা নেবো, আসবো, বিক্রি করবো, বাড়ি চলে যাবো ভাই। এইবার এতে রাজা আরো রেগে যায়, মানে রাজা যে ছেলে প্রেজেন্ট এখন যে রাজা, সে আরো রেগে যায়, এবং খালি বার্মের ওপরে না, তারা তার বোনের ওপরে এবং বাবার ওপরেও রেগে যায়, কারণ বাবা আটকে রেখেছিল এতদিন হাত, যেন কান্তারায় যাবে না, এই করবে না, সেই করবে না। বোনও কান্তারার যে ছেলে, তার মানে তার সঙ্গে প্রেম করছে, তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। এবার সে ভাবছে যে বোন তার থেকে মানে রাজত্ব নেওয়ার জন্য এই জিনিসগুলো করছে, কান্তারা ছেলেটাকে প্রেমে ফাঁসিয়ে তার থেকে রাজত্ব নিতে চাইছে। তো সে তার বাবাকে আর বোনকে বলে দেয় যে এবার ডিসাইড আমি করব, মানে এতদিন আমি নামেই রাজা ছিলাম, তোমরা আমাকে রাজা বানিয়েছো, রাজার কোনো কাজই আমি করছি না, মানে কোন রকম কোনো মানে ডিসিশন আমি নিতে পারবো না, কিছু করলে আমাকে সবাই মিলে বাধা দিচ্ছ। তো আজকে থেকে আমি কারোর বাধা শুনবো না, এবার আমি কান্তারার লোকদেরকে গোড়া থেকে শেষ করবো, আমি কান্তারায় যাব এবং সেখানকার পুরো জঙ্গলকে আমি তছনছ করে দিয়ে চলে আসবো। যা কথা সেই কাজ। এখানে বার্মে ব্যবসা করছিল এবং উল্টো দিকে রাজা কান্তারায় গেছে এবং কান্তারায় গিয়ে সেখানকার লোকজনদেরকে নৃশংসভাবে সেখানে মারধর শুরু করে। যতক্ষণে বার্মে সেখানে পৌঁছায় তাদেরকে বাঁচানোর জন্য, মানে ততক্ষণে মোটামুটি অনেক কিছু শেষ হয়ে গেছে এবং বার্মের সামনেই তার যে পালিত মা, আম্মা বলে যে ডাকতো যাকে, যিনি সেখান থেকে তুলে ওই যে গর্ত থেকে তুলে তাকে মানুষ করেছিল, তাকেও তার সামনে হত্যা করে। এবং এইটা দেখে বার্মে এইবার দেবায় পরিণত হয়। তার মধ্যে আবার দেবা ভর করে, এবার কে? গুলিগা দেবা, যে খুব মানে র এবং রুথলেস, যার কাছে কোনো ক্ষমা নেই। হ্যাঁ, মানে পঞ্জুরলি দেবা যাও যদিও ক্ষমা করে দিত আপনাকে, এবার যেটা আমরা আগের বারে শুনেছিলাম যে পঞ্জুরলি দেবা ক্ষমা করে দেয় যদিও, কিন্তু গুলিগা দেবা তার কাছে কোনো ক্ষমা নেই। তো এবার গুলিগা দেবা তার উপরে ভর করে এবং সে তছনছ করে দেয়। সেখানে সে রাজাকে মারে, মানে যে ছেলেটা তার মাকে মারলো তাকে মারে, এবং সে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সে আর থামতেই চায় না। তারপরে মায়াকারা কোনোভাবে তাকে সেই জায়গা থেকে কন্ট্রোলে নিয়ে আসে যে না, তুমি মেরে ফেলেছো, তোমার সঙ্গে ভুল হয়েছিল, মেরে ফেলেছো, এবার শান্ত হয়ে যাও। এবং এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে মায়াকারা সে কিন্তু নর্মাল মানুষ নয়, কারণ সে বহু বছর ধরে বেঁচে আছে, তার মধ্যে এই দেবা শক্তিকেও কন্ট্রোল করার ক্ষমতা আছে, মানে সেও কোথাও গিয়ে সেই দেবারই অংশ হয়তো, সেই জন্য তাদেরকে কন্ট্রোলও করতে পারে, বা তার কথা একটা রাখার জায়গা আছে, এবং এত বছর ধরে তিনি যেখানে বেঁচে আছে। তো সেখানে মায়াকারাও যে নর্মাল নয় সেটাও আমরা বুঝতে পারলাম, যে তিনি কোনো মানুষ নন। তো এবার দুটো পক্ষেরই, মানে রাজার দল এবং এখানে কান্তারা, দুজনেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ওই মানে ওদিকে মানে ইয়ে মানে বডি পাঠানো হয়, যে রাজা ছিল তার বডি পাঠানো হয় রাজত্বে, এখানে তার মাকে মানে মায়ের ক্রিমেশন করা হয়, ওখানে রাজার ছেলের ক্রিমেশন করা হয়। তো তারপরে রাজার যে মেয়ে, সে ছিল বুদ্ধিমতী, সে এবার দেখলো যে ভাই এভাবে তো চলতে পারে না,
মানে কোথাও একটা গিয়ে তো সেই জিনিসটা শেষ হবে। তো তখন সে তার বাবাকে বলে যে না আমি এবার গিয়ে শর্ট আউট করবো, আমি এবার কান্তারায় যাব, কান্তারায় গিয়ে বার্মেকে আবার বোঝাবো যে যা হয়েছে আমার ভাই ভুল করে ফেলেছে, কিছু করার নেই, ছোটবেলা থেকে মন্দবুদ্ধি, তো ভুল করে ফেলেছে এবং আমি সবকিছু শর্ট আউট করতে চাই এবার। সে যায় বার্মের কাছে এবং বার্মের সঙ্গে যেহেতু একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল, তার তার মানে তার মনে ভরসাও ছিল যে কোথাও গিয়ে বার্মে হয়তো তার কথা শুনলেও শুনতে পারে, রেগে আছে যেহেতু তার মাকে মেরে ফেলা হয়েছে, বাট শুনলেও শুনতে পারে। সে যায় গিয়ে বলে যে দেখো এটার তো একটা শেষ হতে হবে, তো আমি চাই যে এখন থেকে কান্তারা এবং আমাদের রাজত্ব দুজন এক হয়ে থাকুক, তোমরা ওখানে যাও ব্যবসা করো, এখানে এসে ডেভেলপমেন্ট করো, কোনো অসুবিধা নেই, সবকিছু ঠিক আছে। এবং এই এই যে আমরা যে বন্ধুত্ব স্থাপন করব সেটা সাক্ষী থাকবে ভগবান, মানে দেবা, তোমরা এখানে যে দেবাকে পুজো করছো, আমরা সেই দেবাকে নিয়ে চলো, দেবা থাকুক আমাদের সাথেই, দেবার ওখানে গিয়ে পুজো হবে, আমরা মন্দিরের বাইরে দেবাকে পুজো করব, কারণ দেবার মানে পুজো মন্দিরে হওয়া সম্ভব ছিল না, কারণ দেবা হচ্ছে নেচারের প্রোটেক্টর। হ্যাঁ, এই যে গুলিকা দেবা বা পাঞ্জুরুলি দেবা এরা হচ্ছে নেচারের প্রোটেক্টর, তো এরা নেচারেই থাকতো, তো এদেরকে মন্দিরে রাখবো না, আমরা বাইরে রাখবো, নেচারে রাখবো, নেচার আমরা এদেরকে পুজো করবো, এদের মানে এনার ভক্তিতেই আমরা লীন হয়ে থাকবো এবং সবাই আমরা একসাথেই থাকবো, তোমরা মানে রাজত্ব ইউজ করতে পারো ব্যবসার জন্য, আমরাও কান্তারে ইউজ করতে পারি জিনিসের জন্য, এরকম একটা বন্ধুত্বপূর্ণ আমরা একটা সম্পর্ক করতে পারি। তো তখন এখানে বার্মে বলে যে না দেবা যাবে না তোমাদের সাথে, তখন বলছে যে এটা কি তুমি বলছো না দেবা বলছে, তাহলে দেবাকে জিজ্ঞেস করো যে দেবা আমাদের সাথে যাবে কিনা, ভূতাকোলা ডান্স পারফর্ম করো, পারফর্ম করে দেবার থেকেই তুমি মানে জিজ্ঞেস করে নিতে পারো যে দেবা আমাদের সঙ্গে যাবে না যাবে না, এটা তো তুমি মানে তুমি ডিসাইড করতে পারো না দেবার হয়ে। তো দেখলো যে ঠিক আছে এটাও ফেয়ার এনাফ, চলো আমরা ডান্স পারফর্ম করব। ডান্স পারফর্ম করা হলো, দেবা এলো এবং দেবাকে যখন সবকিছু বলা হলো যে এরকম এরকম আমি নিয়ে যেতে চাই সেখানে, তোমাকে প্রতিষ্ঠা করতে চাই, সবকিছু মিটমাট করতে চাই, দেবা বলে যে হ্যাঁ এটার একটা শেষ হওয়াটা দরকার, আর কত মারপিট, আর কত মানুষের রক্ত বইবে এখানে, তো ঠিক আছে আমি যেতে রাজি আছি এবং সেখানে গিয়ে বন্ধুত্বের জন্য চলো তোমাদের সঙ্গে যাচ্ছি, ওখানে গিয়ে আমি থাকবো, নো ইস্যু। তো দেবাকে নিয়ে যাওয়া হয়, দেবা সেখানে অনুষ্ঠান করে খুব বিশাল ভাবে সেলিব্রেট করে ফেস্টিভ মুডে তাকে নিয়ে যাওয়া হয়, ফেস্টিভ্যাল হয় এবং ফেস্টিভ্যাল হয়ে সেখানে দেবাকে স্থাপিত করা হয় ওই রাজমহলের বাইরে, এবং এখানে গ্রামের মধ্যেও ফেস্টিভ্যাল একটা মুড যে এত বছরের শত্রুতা চলো এখন বন্ধুত্ব হচ্ছে ফাইনালি। এবার একদিন কি হয়েছে, এই যে রাজা মানে ছেলে তো মারা গেছে, এই যে বাবাকেই আবার রাজ্যভার সামলাতে হচ্ছে, কিছু করার নেই, তো বাবা একদিন ঘুমিয়েছিল, হঠাৎ তার স্বপ্নে পঞ্জুরুলি দেবা আসে, দেবা তাকে স্বপ্ন দেয় এবং বলে যে রাজা তুমি কি ভাবলে, তুমি যা পাপ করেছো আমাকে স্থাপন করলে, আর আমাকে স্থাপন করার পেছনে সে পাপ তুমি সব ঢেকে দেবে, সেটা কিন্তু হবে না, তুমি অনেক পাপ করে এবং তার শাস্তি কিন্তু তোমাকে ভোগ করতে হবে। হঠাৎ করে ঘুম ভাঙে রাজার এবং দেখে সে স্বপ্ন দেখছে, কিন্তু রাজাও জানে যে না এটা স্বপ্ন ছিল না, এটা সত্যিকারেরই দেবা তাকে এই এই ইয়েটা দিতে এসছিল, এই যে মানে কি বলবো এই হুমকিটা এটা দিতে এসছিল। এদিকে রাজার স্বপ্নে যেরকম পঞ্জুরুলি দেবা আসে, সেরকমই বার্মে তার মাকে দেখতে পায়, তার মা মারা গেছে, মানে যে মানে যাকে তিনি মা বলে জানতেন এতদিন তিনি মারা গেছেন ওই যুদ্ধের মধ্যে, রাজার ছেলে তাকে মেরে ফেলে। তো মা মা তার সাথেই আছে এবং মা একদিন তাকে বলে যে বার্মে তুমি কি ভাবছো যে সবকিছু শেষ হয়ে গেছে এত ইজিলি, শেষ কিচ্ছু হয়নি, আসো আমার সঙ্গে আমি তোমাকে দেখাচ্ছি। তখন মা তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় বার্মেকে, মাকে শুধু বার্মেই দেখতে পাচ্ছে, মাকে অন্য কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। তো বার্মে তার পেছন পেছন জঙ্গলে যেমন গিয়ে দেখে যে না এখনো সত্যি কিছু শেষ হয়নি, তারা এখনো জঙ্গলের ভেতরে কালা জাদু করছে, তারা এখনো তন্ত্রমন্ত্র সেই সাধনা সেই ব্ল্যাক ম্যাজিক এখনো জঙ্গলের ভেতরে ট্রাইবাল গ্রুপটা করে যাচ্ছে। এবং যখনই মা তাকে এই জিনিসটা দেখায় তার পরে পরেই দেখা যায় যে জঙ্গলের সব গাছ সেটা মুরঝিয়ে গেল, বাচ্চারা অসুস্থ হতে শুরু করলো। এবং এবার আসছে মেন টুইস্ট, এই যে রাজকুমারী যাকে নিয়ে বা যাকে বিশ্বাস করে দেবাকে তারা ওখানে রেখে আসে, দেখা যায় যে সেই অ্যাকচুয়ালি কালপ্রিট। কেন? কারণ হচ্ছে এই যে মেয়েটা যে আগে বিকলাঙ্গ হয়ে জন্ম নিয়েছিল, সে হঠাৎ করে কি করে সুস্থ হয়ে গেল, এবার দেখানো হচ্ছে কি করে সুস্থ হলো। দেখানো হচ্ছে যখন ছোটবেলায় একদম ছোটবেলায় রাজার বাবা মারা গেছিল, রাজাকে ট্রাইবাল গ্রুপটা ওই যারা কালা জাদু করতো বললাম আপনাদেরকে যে তারাই রাজমহলে ছেড়ে দিয়ে গেছে, তখন থেকেই রাজার সঙ্গে কালা জাদুর গ্রুপটার একটা ভালো সম্পর্ক ছিল। যখন তার মেয়ে এরকম জন্ম নিল তখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না, সে কালা জাদুর লোকজনকেই ডাকে এবং দেখে বলে যে আপনি আমার মেয়েকে ঠিক করুন, মানে এরকম তো চাইনি আমি। তখন কালা জাদু যারা করতো তারা বলতো হ্যাঁ আমি তোমার মেয়েকে ঠিক করিয়ে দিচ্ছি।
তখন তারা কি করে, তাদের একটা মহিলা তা তিনি তার বুকের দুধ খাওয়ান সেই মেয়েকে, এবং তারপরে মেয়ে সুস্থ হয়ে যায়। এবং মেয়ের মাথায়ও কিন্তু সেই বিষটা তারা ছোটবেলা থেকেই ঢুকিয়েছে। অ্যাকচুয়ালি ফ্যামিলির কেউই ভালো না, তার বাবা অত্যাচারী ছিল, তার ছেলে এখনকার যে প্রেজেন্ট রাজা সে অত্যাচারী ছিল, তার ছেলে যে মারা গেল অকম্মার ডেকি সে অত্যাচারী ছিল, এবং মেয়ে সেও অত্যাচারী, এবং সেও কোথাও কোথাও মানে কোথাও গিয়ে সেও ভিলেন, এবং সেও কিন্তু কান্তারার ভালো চায় না, সেও কান্তারাকে ইউজ করতে চায়, এবং এই ডিলে যায় যে ভাই আমার কান্তারা থেকে স্পাইসেস চাই, আমি কান্তারার থেকে স্পাইসেস নেব। তো আর যে ট্রাইবাল গ্রুপটা তারা বলছে ঠিক আছে তুমি নাও, কিন্তু কান্তারার থেকে আমি সেই দায়বাদেরকে বশ করতে চাই, দায়বাদের শক্তিটা আমি পেতে চাই। তখন দুজনের মধ্যে ডিল হয়, ঠিক আছে চলো আমি দায়বাদেরকে বশ করব, তুমি ওখানে গিয়ে কান্তারা থেকে তুমি স্পাইসেস নেবে, জিনিসপত্র নেবে, এবং সেই সেই জায়গাটাকে তুমি রুল করবে, তোমারও রইলো আমারও রইলো। এই সব কিছু এই এদের প্ল্যানিং ছিল, এবং যেখানে কোথাও গিয়ে বার্মে সেই প্ল্যানের একটা অংশ হিসাবে এতদিন তারা ব্যবহার করছিল বার্মেকে। এবার বার্মে রেগে যায়, বার্মে যখন বুঝতে পারে এই জিনিসপত্রগুলো হয়েছে তার সাথে, তখন সে ডাইরেক্ট হামলা করে রাজপ্রাসাদে। ভাই রাজপ্রাসাদকে এবার শেষ করে দেবো, পুরো বংশকেই শেষ করে দেবো। কিন্তু কিন্তু সেই জিনিসটা এত ইজি ছিল না, কারণ এই যে বাবা মেয়ে তারাও কিন্তু তন্ত্র সাধনা জানতো, বিকজ এতদিন তাদের সঙ্গে ছিল। তারা এবার বলেছে যে এবার তার মধ্যে দেবাও কিন্তু এখন জঙ্গলে নেই বা কান্তারাতে নেই, দেবাকেও তারা এখানে নিয়ে চলে এসছে, দেবাকে ওই তান্ত্রিকরা বশ করে নিয়েছে। যে এবার তান্ত্রিকরা বলছে যে যতই হামলা করতে আসুক দেবা আমাদের বসে, তো কে আসবে, এর থেকে বড় দেবাও যদি আসে সেও আমাদের কিছু হারাতে পারবে না। এবং তারা বলে যে বাবা মেয়ে তারা দুজনেই তন্ত্র সাধনায় লিপ্ত হয়, এবং মানে যত সেনা ছিল তাদেরকে বলে যে বিকেল অবধি তোমরা কান্তারার লোককে আটকাও, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, বিকালের পর আমরা যে তন্ত্র সাধনা করছি সেটা কমপ্লিট হয়ে যাবে, এবং আমরা অসীম শক্তির অধিকারী হয়ে যাব, আমাদের যে পূর্বপুরুষরা তাদের আত্মা আমাদের উপরে চলে আসবে, এবং আমাদেরকে আর কেউ হারাতে পারবে না। বিকেল অবধি অ্যাটলিস্ট তুমি প্লিজ এই কান্তারার লোকদেরকে আটকাও। এইবার কান্তারা যখনই যুদ্ধে জিতে যাচ্ছিল তখনই মেয়ে আর বাবা তারা এবার তন্ত্রফন্ত্র সাধনা কমপ্লিট করে এবার তারা মাঠে নেমেছে। এইবার তাদের মানে যে গায়ের শক্তি সেটা 10 গুণ বেড়ে গেছে। ইভেন বার্মেও তাদের সাথে পারছে না লড়ে, বার্মেকেও তারা এক ধাক্কা সরিয়ে দিচ্ছে। এইবার মায়াকারা আসে, মায়াকারা এবার বলে বার্মেকে যে আমি এই রাজার মেয়েকে আমি আটকাচ্ছি, বাট বেশিক্ষণের জন্য কিন্তু আমি আটকাতে পারবো না, আমাকে মানে আমি কিছুক্ষণের জন্যই তাদেরকে আটকাতে পারবো, যতক্ষণ আমি আটকাচ্ছি ততক্ষণ তুমি যাও প্লিজ, এবং গিয়ে দেবাকে জাগাও, দেবাকে নিজের সঙ্গে নিয়ে আসো, নাহলে এদেরকে হারানো কিন্তু সম্ভব হবে না, দেবাকে সঙ্গে নিয়ে আসো, দেবাই পারবে এখান থেকে আমাদেরকে রক্ষা করতে। এরপরে এবং তো মানে দেবাকে কোথায় পাবো, মা গঙ্গা তোমাকে রাস্তা দেখাবে, এটা মায়াকারা বলে দেয়। তখন আমাদের বার্মে চলে যায় দেবাকে তার সঙ্গে আনতে, মা গঙ্গা তাকে রাস্তা দেখায়, এবং দেখে যে ওই যে গর্তের ভেতরে সেখানে গিয়ে সে পড়ছে, গর্ত থেকে জল পড়ছে শিবলিঙ্গের ওপরে, একটা শিবলিঙ্গ দেখতে পায়, সেখানে সে দেখতে পায় যে ওই শিবলিঙ্গ ওখানে স্থাপন করা আছে। কিন্তু যখনই সে শিবলিঙ্গর কাছে যেতে যায় দেখে যে ওখানে আরেকটা দৈত্য মতো সেই শিবলিঙ্গটাকে সেখানে মানে আটকে রেখেছে, মানে কি সেটা মানে শিবলিঙ্গটাকে প্রোটেক্ট করছে, যাতে তাকে এসে কেউ হাত না দেয় বা তাকে সেখান থেকে কেউ নিয়ে যেতে না পারে। তো যখনই দেখে যে বার্মে সেখানে গেছে শিবলিঙ্গর কাছে যাচ্ছে, তখন সেই দৈত্যটা তার উপরে হামলা করে দেয়, এবং তাদের দুজনের মধ্যে লড়াই হতে শুরু করে। অবভিয়াসলি বার্মে তো তার সঙ্গে পেরে উঠছিল না, কিন্তু বার্মে কোনো একটা সময় শিবলিঙ্গর কাছে যায়, শিব ঠাকুরের যে ত্রিশূলটা সেটা হাতে নেয়, এবং তার আশেপাশে পুরো সাপ হয়ে মানে সাপ তার গায়ে জড়িয়ে যায়, এবং সে পুরো রুদ্র রূপে দেখা দেয়। তখন সে তার আসল চেহারাটা বার করে, এবং যে দৈত্যটা সেও তখন তাকে হাত জোর করে প্রণাম করে যে না আমার বুঝতে ভুল হয়েছিল, তুমি যাও। এরপর হুলি দেবা এবং পাঞ্জুরলি দেবা এরা দুজন আসে, এবং দুজন এসে সেখানে লড়াই করা শুরু করে। লড়াই করার সময় যখন তার বাবাকে মারতে যাবে তখন মেয়ে সামনে চলে আসে, মানে এবার দেবা মারবে শয়তানকে, তো যখন মারতে যায় তখন মেয়ে সামনে চলে আসে। মেয়ে এসে ঋষভ শেট্টিকে বলে, মানে আমাদের হিরোকে বলে বার্মেকে, যে ভাই তুমি তো আমাকে মারতে পারবে না, কারণ তুমি তো আমার মেয়ের গায়ে হাত দাও না, বাচ্চাদের গায়ে হাত দাও না। বলছে ওকে ঠিক আছে। তখন দেবা মানে ভেতরে তো দেবা ভর করেই ছিল, এইবার একটা দেবী তার উপরে ভর করে, একটা মেয়ে তার উপরে ভর করে যে আমি মারতে পারবো না, কিন্তু একটা দেবী তো তোমায় মারতে পারে। তখন ওই বার্মের উপরে দেবার জায়গায় একটা দেবী ভর করে এবং চামুন্ডা রূপ নেয়,
এবং তারপরে ওই ত্রিশূলটা যে এনেছিল, ত্রিশূল দিয়ে বাবাকে আর মেয়েকে শেষ করে, এবং শেষ করার পর সেখানেই গল্প শেষ হয়ে যায়। এবং সবকিছু শেষে আবার তারা গ্রামে যায়, গ্রামে গিয়ে ভূতাকোলা ডান্স পারফর্ম করে, এবং পারফর্ম করার পর ওই যে দুটো দেবা, পাঞ্জুরলি দেবা এবং তার সঙ্গে আরেকটা যে দেবী এসছিল পরবর্তীকালে, তারা দুজন মিলে ওই জায়গায় গিয়ে অদৃশ্য হয়ে যায়। এবার হয়তো আপনারা উত্তরটা পেলেন যে কেন ওই জায়গাতেই সবাই গিয়ে বা সব ভূতাকোলা ডান্স পারফর্ম করার পর সব ইয়েরা গিয়ে ওখানে গিয়েই, পারফর্মাররা ওখানে গিয়েই কেন অদৃশ্য হয়ে যাচ্ছে, এটার আনসার লাস্টে দিয়েই দিয়েছে। এই ছিল গল্প। এবার একটা গল্প আমি আপনাদেরকে বলি, সেই গল্পটা হচ্ছে বার্মে। এই নামটা আমি অনেকবার আপনাদেরকে বললাম, বার্মে। এই নামটা ঋষভ শেট্টিকে দেওয়া হয়েছিল, তার যে পালিত মা, তিনি সেই নামটা দিয়েছিল বার্মে নামটা। এই বার্মের একটা পাস্ট আছে, এই বার্মের একটা গল্প আছে। গল্পটা খুব ইন্টারেস্টিং। গল্পটা হচ্ছে, বার্মে বলে একটা রাজা ছিল। বার্মে বলে একটা রাজা, সেই রাজা জঙ্গলে একদিন শিকার করতে যায়। তো তাকে পাঞ্জুরলি দেবা তাকে দেখা দেওয়ার পর তিনি এত তার প্রতি ভক্তি শ্রদ্ধা এত লীন হয়ে যায়, তিনি বলে যে না, আমি আজকের পর থেকে শিকার টিকার করবো না এবং আমি জঙ্গলকে রক্ষা করব। তখন পাঞ্জুরলি দেবা বলে যে ঠিক আছে, ফাইন, তুমি জঙ্গলকে রক্ষা করবে, মানে আমাকেও পাঠানো হয়েছে, আমাকেও শিব ঠাকুর পাঠিয়েছে উপর থেকে রক্ষা করার জন্য, এবং আমি তোমাকে এই কাজটা দিলাম, তুমি জঙ্গলটাকে রক্ষা করবে, মানুষদের মাঝে থাকবে তুমি, এবং তুমি জঙ্গলটাকে রক্ষা করবে আমার সাথে সাথে। যখন যখন দরকার পড়বে আমি তো আছি পাশে, আমি আসবো, যেরকম দেবা প্রত্যেকবার তার উপরে ভর করে। এইবার আপনি বলবেন যে দেবা তো নিজেই রক্ষা করতে পারতো, তাহলে তার একটা মানুষের কি প্রয়োজন ছিল এটাকে রক্ষা করানোর? এবার দেখুন, দেবতা বা দেবা যখন আসছে, এসে যখন তারা মানুষদের সঙ্গে কনভারসেশন করছে, তার মিডিয়ামও তো একজনের মানুষকেই হতে হবে, এবং সেই মানুষটা যে কোনো মানুষ হলে হবে না, সেই মানুষটাকে হতে হবে একনিষ্ঠ ভক্ত। সেই মানুষটাকেও তার অংশ বা তার আশীর্বাদ প্রাপ্ত হতে হবে, যাতে যে ভর করছে, পজেস্ট করছে, এই পজেসটাও সে সহ্য করতে পারে। একটা দেবা ভর করছে, সেটাও তো কম বড় জিনিস নয়। তো নর্মাল সাধারণ মানুষটা সেই জিনিসটা বা সেই পজিশনটা, সেই জিনিসটাকে নাও নিতে পারে। তো সেই জন্যই দেবা তার হয়ে একজনকে মানুষের মাঝখানে রাখতো, যে মানুষের মাঝখানে তুমি থাকবে, এবং যখনই আমার মানুষের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করার দরকার পড়বে, আমি তোমার বডিতে এসে আমি মানুষদের সঙ্গে কন্ট্যাক্ট করবো, তুমি মধ্যস্থতা করবে। এবার গল্প কথা শোনা যায় যে বার্মে তিনি না একটা টাইমে গিয়ে লোভ লালসায় আকৃষ্ট হয়ে যায়, ভগবানের প্রতি ভক্তি তার কমতে শুরু করে, এবং তিনি না কোথাও গিয়ে নিজেকে ভগবান ভাবতে শুরু করে, যে ভাই আমি দেবা আমাকে কাজটা দিয়েছি, আমি দেবার খুব প্রিয়, তো আমি দেবা, আমি যে এত কিছু করছি, রক্ষা করছি, তো আমি একটা জমির অংশ চাইলে দেবা কি না করবে? দেবা তো দেবেই আমাকে। তো দেবা বলেছে যে এই জমিটা তোমার নয়, কারণ নয়, এটা ভগবানের জায়গা, এটা কেউ যদি ফোর্সফুলি নিতে আসে তাহলে এটা আটকানোর দায়িত্ব তোমার, এবং তোমাকে আমি হেল্প করবে এটা আটকাতে। কিন্তু যখন দেবা দেখছে যে যাকে সে অ্যাপয়েন্ট করেছিল সে নিজেই এবার লোভ লালসায় আকৃষ্ট হয়ে যাচ্ছে, নিজেই এবার বলছে ভাই আমি তো জমি নেব, তখন দেবা খুব রেগে যায়। দেবা বলে আচ্ছা, আমি তোমাকে কাজটা দিলাম, আর তুমি এখন আমাকেই বলছো যে তুমি আমার জিনিস নেবে বা ভগবানের জিনিসটা তুমি নেবে। তখন তাকে অভিশাপ দেয়। কি অভিশাপ? যে তুমি মারা তো অবশ্যই যাবে, কিন্তু তোমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। কবে শান্তি পাবে তোমার আত্মা? যখন বংশ পরম্পরায় কোনো লোক বা তোমার বংশের কোনো লোক পরবর্তীকালে আবার এই প্রতিজ্ঞাটা না রাখে, তুমি যে প্রতিজ্ঞাটা করেছিলে যে জঙ্গলকে আমি রক্ষা করব, জঙ্গলে কাউকে হাত দিতে দেবো না, এই জঙ্গল কারণ নয়, এই জঙ্গলে যে চোখ দেবে তাকেই আমি সাহায্য করে দেবো, এই যে প্রমিস গুলো তুমি করেছিলে, সেই প্রমিস গুলো তোমার বংশ পরম্পরায় যখন কেউ পালন করবে তোমার হয়ে, তখন তোমার আত্মা মুক্তি পাবে, না হলে তোমার আত্মা এভাবেই চারিদিকে ঘুরতে থাকবে। এবং হয়তো পার্ট 3 যদি কখনো আসে, আমি অ্যাজিউম করছি নাও হতে পারে, সম্পূর্ণ ভুলও হতে পারে। দেখবেন এখানে কিন্তু বার্মের কোনো জন্ম দেখায়নি, এখানে দেখিয়েছিল যে একটা ওই গুফার মধ্যে তাকে পেয়েছিল। তো হয়তো এরকম হবে যে বার্মেই পরবর্তীকালে তারই কোনো বংশধর, সে রাজা হচ্ছে, সেই জঙ্গলের সেবা টেবা করছে। এবং দেখবেন এই গল্পটা কান্তারা 1 এর সঙ্গে সিমিলার। কান্তারা 1 এও রাজা প্রথমে প্রমিস করে যে জঙ্গলে কারোর চোখ পড়তে দেবো না, যতদূর আপনি চিৎকার করবেন ততদূর জায়গা ওটা ভগবানের নামে আমি অর্পণ করলাম। তারপর তার ছেলে এসে বলে যে ভাই আমি এই জঙ্গলটাকে চাই, কেন বাবা কবে প্রমিস করেছিল সেই প্রমিসকে আমি রাখবো নাকি? তো সেই জিনিসটা হয়তো এই বার্মের সঙ্গেও হয়, যে বার্মের কোনো হয়তো বংশ পরম্পরায় কোনো লোক, সে হয়তো আবার হয়তো কোথাও থেকে আসবে, কেউ জন্ম নেবে, কারণ জন্ম নেওয়া তো দেখায়নি, ভগবানের অংশ। তো এর পরের পাঠে হয়তো দেখাবে আবার এরকম কেউ অন্য কোথাও থেকে আসছে বা জন্ম নিচ্ছে,
তাকে লালন পালন করছে, সে রক্ষা করার জায়গায় সে লোভ লালসে আকৃষ্ট হয়ে যাচ্ছে, সে ভগবানের থেকে অভিশাপটা পাচ্ছে। এবং পরে গিয়ে এই গল্পটাকে আবার মেন গল্প মানে কান্তারা 1, যেখানে ঋষভ শেট্টি মানে শিবা যখন সেই জিনিসটার এগেনস্টে লড়বে, তখন তারই বংশের হয়তো কোনো লোক হবে, সেটাই গল্পটাকে সেভাবে মানে মেলানো হবে যে বার্মের কোনো বংশের লোক হচ্ছে শিবা, সে ফার্স্ট পার্টে গিয়ে এরকম ভাবে রাজার সঙ্গে লড়াই করে সে প্রতিজ্ঞাটা রেখেছিল, এবং তারপরে সে সেই জঙ্গলটাকেও রক্ষা করে এবং তার সঙ্গে সঙ্গে তার ফ্যামিলিকেও মুক্ত করে, মানে যেই বার্মের আত্মা ঘুরে বেড়াচ্ছিল তাকেও মুক্ত করে। এরকম হয়তো গল্পটা হতেই পারে যে পরবর্তীকালে এই গল্পটাকে এভাবে কানেক্ট করবে। তো এটা হচ্ছে আমার একটা প্রেডিকশন বলতে পারেন, নাও হতে পারে। তো বার্মের হচ্ছে এটা হচ্ছে গল্প যে বার্মে তাকেও এরকম দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তাকে মিডিয়েটর হিসাবে রাখা হয়েছিল, কিন্তু পরে গিয়ে তারা মানে সেই আর কি লোভ লালসার শিকার হয়ে যায়। পরে গিয়ে যখন সে ক্ষমা চায় আলটিমেটলি যে না ক্ষমা করে দাও, তখন অলরেডি অনেকটা টাইম বেরিয়ে গেছে, ক্ষমা করার যার জায়গা নেই, অভিশাপ দিয়ে দিয়েছে অলরেডি। তো তখন তাকে অভিশাপটা কমপ্লিট করতেই হতো, এবং পরে হয়তো ওই 2022-এ যে ঘটনাটা দেখিয়েছে সেটা হয়তো পরে গিয়ে কানেক্ট করবে যে ওইটাই হচ্ছে অভিশাপ থেকে মুক্ত হওয়ারও ঘটনা, এক তো জঙ্গলকে বাঁচানোর ঘটনা, তার সঙ্গে অভিশাপ মুক্ত হওয়ারও ঘটনা, সেই জিনিসটা হয়তো ডিটেলে আরো দেখানো হতে পারে। এই ছিল ভার্মের স্টোরি, এবং এই যে গল্পটা কান্তারা চ্যাপ্টার 1 তার গল্পটা, সেটা আমি যতটা পারলাম আমি আমার মতো করে ডিসক্রাইব করার, গল্পের মতো করে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এবার আপনারা বলুন যা মানে কারা কারা দেখেছেন কান্তারা আপনাদের কিরকম লেগেছে? আউটস্ট্যান্ডিং সিনেমা সব দিক থেকে, স্টোরি টেলিং, সেই স্টোরিটাকে যেভাবে দেখানো হয়েছে, খালি কমেডি পোর্শন আপনি যদি বাদ দিয়ে দেন ফার্স্ট হাফের, বাদ বাকি সব ভালো। ভিএফএক্স থেকে শুরু করে গল্পটাকে যেভাবে বলে, সেখানে ইমোশন যেভাবে আসে, সেখানে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা, বিজিএম খুব ভালোভাবে ডিজাইন করা, কান্তারা চ্যাপ্টার 1 এবছরের অবশ্যই সেরা মুভির লিস্টে থাকবে। তো কারা কারা দেখেছেন, কাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।